প্রতিটি মানুষের জীবনে তাদের সার্থকতার পেছনে সবচেয়ে বড় শক্তিরূপে আমরা যাকে পেয়ে থাকি, যে নামটি বা যে শব্দটি আমাদের জীবনের মাঝে একেবারে স্থান করে রয়েছে, হয়তো আমৃত্যু থাকবে সেই নামটি মা। যে শব্দটি উচ্চারণ করলে মনের মাঝে সুন্দর এক অনুভূতি কাজ করে। আন্তর্জাতিক মা দিবস। পৃথিবীর সকল মায়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। মা আমার মা। আসুন পৃথিবীর প্রতিটি মানুষের সার্থকতা কিংবা সাফল্যের পেছনের সেই প্রিয় মানুষটি অর্থাৎ মায়ের গল্প শুনি। প্রিয় কজন, গুণী ব্যক্তিত্ব এবং যারা স্ব ক্ষেত্রে তাদের নিজস্ব জায়গাকে গড়ে তুলেছেন, যা দেশকে করেছেন সমৃদ্ধ। চলুন যাওয়া যাক তাঁদের কাছে। আমরা শুনব তাঁর মায়ের কথা, এমন কৃতি সন্তান যে মায়ের গর্ভে জন্মগ্রহণ করে বাংলাদেশের এই সাংস্কৃতিক অঙ্গনকে করেছেন সমৃদ্ধ, বাংলাদেশের টেলিভিশন অঙ্গনের এবং এই সাংস্কৃতিক অঙ্গনের একজন কিংবদন্তি শ্রদ্ধেয় মুস্তাফা মনোয়ার। শুনব তাঁর কাছ থেকে তাঁর মায়ের কথা। চলুন যাওয়া যাক সেখানে। তার কাছে জানতে চাইব তার মায়ের অনেকগুলো ভালো লাগা কথা, কিংবা তার অনুভূতিতে আজও কি করে মা উজ্জীবিত করে রেখেছেন তাকে। মায়ের কথা কি আর বলা যায়, এত বেশি কথা জমে আছে যে কোনটা ছেড়ে কোনটা বলবো। প্রতি মুহূর্তেই তো মায়ের কোনো না কোনো কথা মনে পড়ছেই। ছবি আঁকার মধ্যেও তো সেই মাকেই দেখি। তার কারণ বলি, আমি যখন 3 বছর বয়স তখন আমার মা মারা গেলেন। আমার আবছা মনে আছে যে তিনি বিছানায় শুয়ে আছে, আর বিশেষ কিচ্ছু মনে নেই। অনেক চেষ্টা করি মনে করতে। আমার বড় বুবুরা ছিলেন, তারাই মানুষ করেছেন আমাকে, আর কখনো কোনো বাধা পাইনি। ছোটোবেলায় যে বলে না এটা করো না ওটা করো না, এরকম অনেক রকম এখনকার যুগে দেখছি মায়েরা ভীষণভাবে মানে বাচ্চাদের ক্রিপল করে দিচ্ছে না না বলে। আমাদের সময় তো সেটা ছিল না। আমার বড় বুবু, মেজ বুবু, ছোটো বুবু এরা আমাকে সাংঘাতিক ভালোবাসতেন। সুতরাং মায়ের অভাব তো আর যায় না। মনে হতো কারোর বাড়ি, আমার তখনকার ছোটোবেলায় বন্ধুর বাড়ি যেতাম, গিয়ে মা খুব যত্ন করে খাওয়াচ্ছে কিংবা কি আমাকেও দিচ্ছে কেউ দিচ্ছে, তখন মনে হতো যে আমার মা থাকলেও বোধহয় এরকম হতো। ছোটোবেলায় আব্বা আমাকে অনেক জায়গায় নিয়ে যেতেন। ওয়াসেল মোল্লা বলে একটা ডিপার্টমেন্টাল স্টোর ছিল, এটা বোধহয় কলকাতার তখন সবচেয়ে বড় স্টোর, ওয়াসেল মোল্লা। তো সেখানে নিয়ে গেছেন। তো আমি দেখছি যে ওই মডেল শাড়ি পরানো, এরকম সুন্দর 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 অনেক মডেল রাখা রয়েছে। তারপর আমি সব দেখছি যে নড়েও না চড়েও না। তখন বুঝলাম যে এগুলো একটা অন্য কিছু। তখন আমি দেখলাম এখান থেকে, তো আমার মনে হলো যে এটা তো খুব বড় দোকান। মাকে, আব্বাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা এখানে মা কিনতে পাওয়া যায় না? মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে মধুর আমার মায়ের হাসি, চাঁদের মুখে ঝরে মাকে। এই যে মাকে যে কিনতে পাওয়া যায় না, এইটা যে হঠাৎ করে যে বললাম, পৃথিবীর সব কিছু কেনা যায় কিন্তু খালি মাকে কিনতে পাওয়া যায় না। ও একেবারে অন্তঃস্থলে যদি কোনো সবচেয়ে পবিত্র স্থান থাকে তাহলে সেই আমার মাতা, আমার মা। আর আরেকটা কথা আমাকে বলা হতো যে মা চলে গেছেন ওই আকাশে। চিত্রকল্পে বা সৃষ্টিতে মাকে আজও কিভাবে খুঁজে পান স্যার? ছোটোবেলায় মাকে এঁকেছি। ছোটোবেলার মাকে আঁকা হলো তো অন্যরকম। সেটা হলো মায়ের মুখটা এত বড় আর শরীরটা এতটুকু, এই বড় গোল, তারপরে চোখ, একটু চুল,
তার শরীরটা এতটুকু, কারণ শরীর সকলেরই প্রায় সমান দেখতে, চেনা যায় না, কিন্তু মায়ের মুখটাই তো চেনা যায়, এত বড় করে আঁকা হতো। শুধু আমি নয়, এখনও কোনো বাচ্চা যদি মাকে আঁকে, একদম বাচ্চা, সে এত বড় মুখ করবে আর ছোট্ট গাল দেবে, ছোট্ট ছোট্ট হাত। মা দিবসে এমন কিছু স্যার আমাদেরকে আপনি যদি উপহার দিতেন, মাকে স্মরণ করে, সেটি কবিতা হতে পারে। মা গ্রামের মেয়ে ছিলেন তো, কিন্তু তবুও অনেক লেখাপড়া করেছিলেন, হাতের লেখা খুব সুন্দর ছিল, বাংলা লেখা, এমনকি ইংরেজি লেখাও ভালো ছিল। আমাদের কাছে একটাই মাত্র চিঠি আছে। আচ্ছা, আপনার মায়ের হাতের লেখা? আমার কথা উল্লেখ আছে, আমি তখন খুবই ছোট বোধহয়। তো আব্বাকে লিখছেন যে আপনার ছেলে, একটা চিঠি লিখে রেখেছিলাম, আপনার ছেলে সেটা ছিঁড়ে ফেলেছে, এইরকম আর কি। সেটা হলো আমি। শ্রদ্ধেয় মুস্তফা মনোয়ারের মায়ের হাতের লেখা একটি চিঠি, সালটি এবং তারিখটি বলছি 12/4/1934। 34 সালের এই চিঠির মাঝে রয়েছে তার মায়ের হাতের ছোঁয়া, এবং এই ছোঁয়ায় রয়েছে মায়ের ভালোবাসা। মাকে আমার পড়ে না মনে, শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটি কি সুর গুনগুনিয়ে কানে আমার বাজে, মায়ের কথা মিলাই যেন আমার খেলার মাঝে। আহা হা হা, কি সুন্দর! মা বুঝি গান গাইতো আমার দোলনা ঠেলে ঠেলে, মা গিয়েছে যেতে যেতে গানটি গেছে ফেলে। বাহ, এই সুরটা যে ফেলে যায়। তারপরে মাকে আমার পড়ে না মনে, শুধু যখন বসে গিয়ে শোবার ঘরের কোণে, জানলা থেকে তাকায় দূরে নীল আকাশের দিকে, মনে হয় মা আমার পানে চাইছে অনিমিখে, কোলের পরে ধরে কবে দেখতো আমায় চেয়ে, সেই চাহনি রেখে গেছেন সারা আকাশ জুড়ে। অর্থাৎ আমার সঙ্গে মিলে যাচ্ছে তো, আমি তো আকাশেই তাকাতাম। হ্যাঁ, আশ্চর্য মিলে গেছে, সে আকাশ জুড়ে যেন মায়ের স্মৃতি ছিল। স্যার, আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনি আজকে আমাদের মাঝে আপনার মাকে নিয়ে অনুভূতিগুলো ভাগাভাগি করেছেন। বছরের একটি দিন তো মা দিবস নয়, মা দিবস তো প্রতিদিন, প্রতি দিবসেই মা দিবস। দর্শক, এবারে আমরা আপনাদের সামনে তুলে ধরব এমন একজন ব্যক্তিত্বের কথা, যিনি পেশাগত জীবনে তার অনেকটা সময় জুড়ে চিকিৎসা শাস্ত্রে তিনি সময় কাটিয়েছেন, যিনি অসংখ্য শিশুকে এই পৃথিবীর আলো দেখিয়েছেন। মাতৃগর্ভে মায়ের কাছে যে সন্তানটি জন্ম নিয়েছে, মাকে প্রথম অনুভব করিয়েছেন এই পৃথিবীতে সন্তান এবং মায়ের ভালোবাসা। হ্যাঁ, এমনই একজন আমরা চিকিৎসকের কথা তুলে ধরব, যিনি অসংখ্য সন্তানকে এই পৃথিবীতে আলো দেখিয়েছেন তার চিকিৎসা শাস্ত্রের মাধ্যমে। জাতীয় অধ্যাপক ডক্টর শাহলা খাতুন। আমরা সম্মানিত, আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি জাতীয় অধ্যাপক, বাংলাদেশেই শুধু নয়, বলবো বিশ্বের কাছে বাংলাদেশকে আমাদের চিকিৎসা শাস্ত্রের ক্ষেত্রেও যারা অবদান রেখেছেন তাদের মধ্যে তিনি অন্যতম, জাতীয় অধ্যাপক ডক্টর শাহলা খাতুন। প্রত্যেকের কিন্তু জীবন সার্থক সবাই মনে করে যদি সে সত্যিকারের মা হতে পারে, ছেলে মেয়েকে মানুষ করতে পারে। মা অনুভূতি আমি হয়েছিলাম প্রথমে আমার মেয়ে যখন হয়, আমি তখন বিলেতে ছিলাম, তো সেটা একটা আলাদা। যারা মা হয়েছেন প্রত্যেকে এটা বুঝতে পারবেন, এটা সম্পূর্ণ একটা আলাদা। তখন নিজেকে আর ডাক্তার মনে হয়নি, জাস্ট একজন সাধারণ রুগী মনে হয়েছে এবং মা মনে হয়েছে। তো সেটাই আমার অনুভূতি। তারপরে আমি একটা কথা বলবো, আমি যখন ইংল্যান্ডে পড়াশোনা করে দেশে আসলাম, দেশ থেকে আবার আমেরিকায় গেলাম, তো আমার মেয়ে ছিল 5-6। তখন ওখানে আমি প্রথম দেখলাম স্কুলে বাচ্চাদের মাদার্স ডে বলে ওদের দিয়ে কার্ড চাপাতো, বানাতো, আবার আমাদের ওটা নিয়ে আসতো বাড়িতে যে আমাদের স্কুলে এটা করতে বলেছে। তখন থেকে আমার কাছে এত ভালো লাগতো। তো যেহেতু আমার মেয়ে ওটা শিখে ফেলেছিল ছোট বয়সে, এরপরে ঢাকায় চলে আসছিলাম, প্রতি বছরই সে বা তার ভাই দুজন মিলে
তো আমি এখন এত খুশি হয়েছি যে আমরা এটা একটা সামাজিক অনুষ্ঠানের মতো করে নিয়ে যেতে পেরেছি বলে। দর্শক, আজকে এই মুহূর্তে একটি অত্যন্ত ভালো লাগা অনুভূতি আপনাদের সাথে ভাগাভাগি করে নিতে চাই। আজ আমি এই সুন্দর পৃথিবীর আলো অনুভব করছি, তাই আমি আমার মাকে কৃতজ্ঞতা জানাই, আমার বাবাকে কৃতজ্ঞতা জানাই। আজ বাবা এবং মায়ের জন্য হয়তো এই পৃথিবীতে আমি আলো দেখছি। কিন্তু কোনো একজন মহিয়সী নারী, যিনি অসম্ভব সুন্দর একটি সময়কে উপহার দেবার জন্য হয়তো একজন সন্তানকে এই পৃথিবীর আলো দেখান, তিনি একজন ডক্টর কিংবা একজন চিকিৎসক। আমার জন্ম হয়েছে যার হাতে, আজ এই মুহূর্তে সেই অনুভূতির কিছুটা ছোঁয়া। হয়তো আমি আবেগে আপ্লুত হয়ে যাব যদি বলি আমি সৌভাগ্যবান, এমন একজন ব্যক্তিত্বের হাতে আমার জন্ম হয়েছে। যেদিন আমি তাকে প্রথম দেখেছি সেদিন আমি কিছুটা মনে করেছি অন্যরকম এক পৃথিবী অনুভব করেছি। আমি জানতে চাইব, আমার মতো অসংখ্য সন্তান যারা আপনার হাতে জন্ম হয়েছে, যাদের সেই সন্তানরা হয়তো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং হয়তো তাদের স্ব ক্ষেত্রে তারা নিজেরা কাজ করছে, তারা হয়তো বা নিজেরা এগিয়ে যাচ্ছে। এ পর্যন্ত কত সন্তানকে আপনি আলো দেখিয়েছেন, সেই সংখ্যাটা কি মনে আছে? হাজার হাজার, সেটা সন্দেহ নাই। 61 সালে ডাক্তার হয়েছি ঢাকা মেডিকেল কলেজ থেকে, এবং একবার একটা ফাংশনে গিয়েছিলাম, এক ভদ্রলোক নাম শুনে দৌড়ে উঠে আসলেন, বললেন 61 সালে আপনার সিগনেচার দেওয়া আমার ছেলের বার্থ সার্টিফিকেট আমার কাছে আছে। সেটাও আজকে থেকে 30 বছর আগের কথা বলছি। সে ইউনিভার্সিটিতে ফাইনাল কি জন্য পড়ে, তারপরে উনি আসলেন ওই সার্টিফিকেট নিয়ে। তো সেটা যে কী ধরনের একটা অনুভূতি, আর বিশেষ করে এটা বোধহয় আমার যা মনে হয় আমি প্রথম বোধহয় সার্টিফিকেটটা ছিল, কারণ 100 সালে আমি ডাক্তারই হয়েছি। আগামীতে যারা মা ডাক শুনবেন, তাদের আসলে সঠিকভাবে কোন দিকটি সচেতন থেকে আসলে একজন সন্তানকে বড় করা উচিত? আমরা যখন ছোট ছিলাম, আমাদের সবারই, আমি বলবো তোমার মাও, যারা মা বাবারা, একটা পারিবারিক খুব ভালো সম্পর্ক ছিল। ছোটোবেলায় আমরা একভাবে মানুষ হয়েছি, শেখানো হয়েছে এটা করবে না শিশু অবস্থায়, তারপরে বড় হওয়ার পরেও শেখানো হয়েছে যে এখন একটু ডিটেলস বলবো না, এটা করলে খারাপ দেখাবে, এটা তুমি করো। আমরা যখন কলেজ ইউনিভার্সিটি ডাক্তার হয়েছি, আমরা শিখে আসছি যে আমাদের দ্বারা যেন মানুষের কোনো ক্ষতি না হয়। আর স্পেশালি নিজেরা বন্ধুবান্ধব সবাইকে বন্ধুবান্ধব হিসেবে পেয়েছি, আপন ভাই বোনদের মতো। আমি একটা পরিবার থেকে আসছি যে পরিবারে অনেক ভাই বোন, সুতরাং আমাদের ভাই বোনের ফ্রেন্ডস মিলে বোধহয় কী বলবো সারা জীবনই এত বেশি পেয়েছি। তো এটা কথা বলছি, কিন্তু আমাদের কি ছিল যে আমরা শেখাবো যেটা আমরা ভালো বলে জানি। এখন আমি ঠিক বুঝতে পারি না আমাদের এই যেটা বললে প্রজন্ম, আমরা কি যারা ইয়াং মারা, বা খালি মার দোষ দেবো কেন, মা বাবা দাদা দাদি চাচা মামা ভাই বোন, ওরা ঠিক এদের কি দিকে খেয়াল দিতে পারে না নিজের ব্যস্ততার জন্য। তার জন্য আমরা আজকাল দেখছি যে কিছু কিছু আমাদের তরুণ, ডেফিনেটলি ভালো তরুণরা আছে যারা সত্যি আমাদের গর্বের ছেলে মেয়ে, কিন্তু কিছু আবার বিপদগামী হয়ে যাচ্ছে। আপনারা যে কজন ভাই বোন, তার মধ্যে আপনি আজকে আমাদের সাথে চ্যানেলের পর্দায় রয়েছেন, এবং নিশ্চয়ই আপনার ভাইয়ের কথা আমাদের বলতে ইচ্ছে হচ্ছেন মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিত। একই পরিবারের আপনারা ভাই বোন, আপনার মায়ের কাছ থেকে কোন শিক্ষায় আসলে আলোকিত হয়ে আজকে এই সুন্দর বাংলাদেশকে আরও সুন্দর করে তুলছেন? আমি একটুখানি বলি খাই যে আমি আর মুহিত ভাই এই পরিবারে আমাদের আরও আছে। আমার অনেক ছোট বোন কিন্তু ব্রেকের ডাইরেক্টর ছিল, জেন্ডার অ্যান্ড বোধহয় মাইগ্রেশনে। এখন কিন্তু সে ভেরি রিসেন্টলি জয়েন করছে যে আইন ও সালিশ কেন্দ্র চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে। তো সেও ভালোই করছে। আমার আরও 2 ভাই আছেন, তাদের অনেক আচ্ছা, ডক্টর মুমেন, অনেকেই বোধহয় চেনেন, সাবেক ইউএনের অ্যাম্বাসেডার ছিল ইউএনএতে, বহু বছর আমেরিকাতে ছিল, রিসেন্টলি বাংলাদেশে আসছে, ডক্টর AK মুমেন। আরেকজন তার বড় আরেক ভাই ডক্টর মুবিন, এরা সব কিন্তু PhD ইন ইকোনমিক্স। আমরা 13 ভাই বোন ছিলাম। আমার বোন একটু মারা গেছে বহু আগে।
71-এ, আর আমার বড় ভাই মারা গেছেন তো 9 বছর হয়ে গেল। উনি ছিলেন এগ্রিকালচার ইউনিভার্সিটির 64-এর আমেরিকার পিএইচডি ইন বোটানি। সেই জন্য বলছি, তো আমাদের এটা যেটা বলতে, আমরা সবাই লেখাপড়া করেছি শুধু মা বাবার জন্য। আমার মা কিন্তু খুব শিক্ষিত ছিলেন না, যদিও যে ফ্যামিলিতে আসছিলেন সবাই আবার উচ্চ শিক্ষিত, সবাই ওনার থেকে বয়সে বড়। যাই হোক, এই ফ্যামিলিতে এসে নিজে স্বশিক্ষিত আমি বলবো, আবার ফ্যামিলির পরিবারের পরিবেশেও। পরে আমার মা যত রকম স্কুল, কলেজ, পলিটিক্স সব কিছুতেই জড়িত ছিলেন মৃত্যু পর্যন্ত। আর আমার ফাদারও ছিলেন একজন বাই প্রফেশন লয়ার ছিলেন, কিন্তু মেনলি উনি করতেন সমাজসেবা। তারপরে রাজনীতিতে, সব রকম রাজনীতিতে জড়িত ছিলেন, মাও ছিলেন, কিন্তু দুজনেই। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আজ এমন একজন প্রিয় ব্যক্তিত্বের কাছে তার মায়ের কথা, এবং যিনি অসংখ্য নারীকে মা ডাক শোনানোর জন্য তিনি তার চিকিৎসা শাস্ত্রের সকলটা সময় তিনি সেখানে দিয়েছেন। আমরা এমন নারীকে এবং এমন একজন মাকে কৃতজ্ঞতা জানাই, শ্রদ্ধা জানাচ্ছি। সবাইকে আমি আবার আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। নারীর মাঝেই থাকে একজন মমতাময়ী মা। এবারে আপনাদেরকে আমরা নিয়ে যাব এক সুন্দর মুহূর্তে। তিনি একজন নারী, তিনি একজন মমতাময়ী মা। তিনি স্বপ্ন দেখাচ্ছেন অসংখ্য স্বর্ণ কিশোরীকে আগামী দিনের আত্মবিশ্বাসী মা এবং একজন আত্মবিশ্বাসী নারী হিসেবে গড়ে তোলবার। তিনি ফারজানা ব্রাউনিয়া, স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের চেয়ারম্যান, যিনি এই মুহূর্তে অসংখ্য স্বর্ণ কিশোরীর কাছে হয়ে উঠেছেন একজন মমতাময়ী মা। 14 তারিখ বিশ্ব মা দিবস, আর যেই মা 2 কোটি কিশোর এবং কিশোরীর জন্য সূচনা করেছে, এক শুভ সূচনা করেছে সংগ্রামের। সবাই মিলে একসাথে, মা তোমার জন্য ছোট্ট একটি উপহার। লাভ ইউ মম। তুমি সবার জন্য এত আয়োজন করেছো, এত গিফট, এত প্রাইজ বন্ড দিয়েছো, আমাদেরকে তৈরি করছো, আমাদের সংগ্রামের জন্য কাজ করছো। তুমি তোমার জীবনের পুরোটাই আমাদেরকে দিয়ে দিয়েছো, তাই আরও একবার ধন্যবাদ মা তোমাকে। আর তোমার জন্য আসলে মাকে দেওয়ার মতো কিছু থাকে না, কারণ মা আমাদেরকে তো সবই দিয়ে দিয়েছে। এই জন্য আমার 2 ছোট্ট ভাই বোন আছে, সিকান্দার আর শ্রেয়সী, আমরা সকলে মিলে মা তোমার জন্য ছোট্ট একটা গিফট নিয়ে এসেছি। আশা করি তুমি আমাদের অন্তঃস্থল থেকে গ্রহণ করবে। মা তোমার জন্য আমি বলবো শ্রেয়সী আর সিকান্দার যেন এই গিফটটা তোমার হাতে তুলে দেয়। হ্যাপি মাদার্স ডে। আজ আমি কিশোরী, কাল আমি যুবতী, পরশু আমি মা। তিনি সঙ্গীতের একজন কিংবদন্তি। বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধের সময় সঙ্গীতের মধ্য দিয়ে যারা আমাদেরকে অন্যরকম এক শক্তি দিয়েছেন, অনুপ্রেরণা জুগিয়েছেন এবং যারা আজও আমাদের জাগিয়ে রেখেছেন। কখনো কখনো আমাদের খুব দেখতে ইচ্ছে হয় এমন মাকে, কখনো কখনো শুনতে ইচ্ছে হয় এমন মায়ের গল্প, যার জন্য আজ আমরা বাংলাদেশে তাদেরকে বলি তারা বাংলাদেশের সন্তান। মহান মুক্তিযুদ্ধের সে সময়কাল থেকে আজ পর্যন্ত আমাদেরকে কণ্ঠ দিয়ে যিনি বা যারা আমাদেরকে শক্তি জুগিয়ে যাচ্ছেন কিংবা অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন, শাহিন সামাদ তাঁদের মধ্যে অন্যতম। আজ মা দিবসের এই বিশেষ দিনে তার কাছে শুনবো তার মায়ের গল্প, আর তার সন্তানের কাছে শুনবো তার মায়ের গল্প। আমরা এই মুহূর্তে এসেছি শাহিন সামাদ তার বাড়িতে। তিনি আছেন এবং আছেন তার সুযোগ্য সন্তান উজমা সামাদ।
সারা বিশ্বে আজ মা দিবস পালিত হচ্ছে। আপনাকে আমাদের পক্ষ থেকে শ্রদ্ধা জানাচ্ছি এবং সেই সাথে শুভেচ্ছা। কেমন লাগছে আজকের দিনটিতে? খুবই ভালো। আসলে সমস্ত বিশ্বের যত মা আছে তাদের আমি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এই মুহূর্তে সত্যি কথা বলতে কি, আমি প্রতিদিন সকালে কিছু লিখি, তো আজকে মানে লিখছিলাম, মায়ের কথাই লিখছিলাম। মাকে খুব মনে পড়ছে আজকে, কেননা মায়ের জন্যই আজকে কিন্তু আমি এই জায়গায়। কারণ তাদের ভালোবাসা, তাদের অনুপ্রেরণা, তাদের ইচ্ছাই কিন্তু আমি আজকে এখানে, তাই না? তারা অনেক কষ্টে লালন পালন করেছেন, বড় করেছেন, পড়াশোনা করিয়েছেন, সব কিছুই, তাই না? তা আজকে আমি ভাবি যে আমি যেই জায়গায় আছি আমার মায়ের অবদান অনেক বেশি। কারণ আমার মনে আছে যে মানে আমার কখনো গলা খারাপ হলে খুব টেনশন করতেন, আমাকে তেঁতুল খেতে দিতেন না, ঠান্ডা খেতে এই জন্য কিন্তু আমি এখনও ঠান্ডা খেতে পারি না। কারণ আমাকে ছোটোবেলা থেকে কোনো সময় ঠান্ডা খেতে দেওয়া হয় নাই, বুঝছো? মানে না গলা খারাপ হয়ে যাবে, শাহিনের যাবে। তারপরে আমার সাথে যে আম্মা প্রোগ্রামে যেতেন সেগুলোতে, তারপরে রেডিওতে যেতেন, টেলিভিশনে যেতেন। তো ওই যে ভালোবাসা, মানে আমাকে যে এক জায়গায় নিয়ে যেয়ে দাঁড় করিয়ে দেওয়া, এটা কিন্তু আমার মায়ের অবদান অনেক, আমি বলবো অসীম। আপনার উত্তরসূরি হিসেবে এই মুহূর্তে আপনার সন্তান উজমা আমাদের মাঝে আছে। আমরা উজমার সেই মিষ্টি হাসি, যে হাসি তার চোখকে ছুঁয়ে যাচ্ছে, তার কাছে জানতে চাইবো মাকে নিয়ে আজকে কি বলতে ইচ্ছে হচ্ছে উজমা? মাকে নিয়ে আমি বলবো, মা কিন্তু শুধুমাত্র আমার মা না, মা আমার বন্ধু। আম্মা আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য অত্যন্ত বড় একটা সাপোর্ট সিস্টেম। আমার মা, আমার বাবা, আমার মা বোনের জন্য একটা সাপোর্ট সিস্টেম। অ্যান্ড মাকে যেমন আমাদের বয়সী অনেক ছেলেমেয়েরা হয়তো বা বলতে পারে যে মা বাবাকে সব কথা বলা যায় না, কোনো কথা হয়তো বা আমাদের বন্ধুদেরকে বললে ভালো হয়, কিন্তু আমার কিন্তু ওই ফিলিংটা একদম আসে না। আমি দিনের শেষে এসে আমি আমার মাকে গিয়ে প্রথমে গিয়ে বলি যে আজকের দিনে কি করলাম, বা বন্ধুদের সাথে কি কথা হচ্ছে, মার সাথে কোথাও ঘুরতে যাব, কিছু কেনাকাটা করতে যাব, খেতে যাব। আমি আমার মার সাথে টাইম কাটাতে খুব পছন্দ করি। তো এই এনার্জিটাই কিন্তু আমরা ফিড করি অ্যাজ আ ফ্যামিলি। আমরা সবাই আমার মার এনার্জিটা নিয়েই আমরা থাকি। আরেকটা কথা বলবো আমার মাকে নিয়ে, মা খুব জয়ফুল, খুব প্রাণবন্ত, খুব হাসি খুশি, যার ফলে সব কিছুতেই আমরা আমাদের মাকে কাছে টেনে নিই। মার সাথে ঘুরতে ফিরতে পছন্দ করি, একসাথে হই হুল্লা করতে অ্যাজ আ ফ্যামিলি। আমার ফ্রেন্ডরা আসলেও আন্টি কোথায়, আন্টি কোথায়, প্রথমে ঢুকেই আন্টি কোথায়। আমাদের মানে ব্রট আপটা কিন্তু অন্যভাবে হয়েছে। হ্যাঁ, মানে আম্মা কোনো সময় ফ্র্যাঙ্ক ছিলেন না, মানে আম্মার আদরটা ছিল, মানে প্রকাশটা কম ছিল। আমাদের যেমন আদরের প্রকাশটা আছে, কিন্তু আম্মার আদরের অনেকে প্রকাশ করতে পারে না, কিন্তু আদরটা সবসময় থাকছে আর কি। যেমন ধরো আমরা খেলতে গেলাম, এসে দেখলাম যে দুধটা রেডি, খাবারটা রেডি, সব কিছু রেডি, কোনটা ভালো হবে কোনটা, মানে আমার অসুখের সময় আম্মাকে দেখছি সারাক্ষণ জলের পট্টি দিতে, পানির পট্টি দিতে, না এরকম সবসময় দেখেছি ওগুলো। তো আমি বললাম যে কিন্তু আম্মাদের ভালোবাসাটা ছিল মানে ওই কাছে নিয়ে জড়িয়ে আদর করা, ওইটা কিন্তু আমাদের ছিল না। কিন্তু আমি কিন্তু ওটা খুব মিস করতাম ছোটোবেলা থেকে। সেই জন্য আমি সবসময় কিন্তু চেয়েছি যে না, আমার যদি বাচ্চা হয় আমি তাদের মানে সেরকম সবসময় হাক করব, আদর করব, বুঝছো, সবসময় কাছে থাকবে, হ্যাঁ ওরকম। কিন্তু ওইভাবেই কিন্তু আমি ওদের ব্রট আপ করছি আর কি। আমার দুই মেয়েকে আমি প্রচুর স্বাধীনতা, তাদের কোনোটাতে আমি কোনোদিন না করি নাই। আর ওরাও আমাকে কোনোদিন কোনো কাজে, ওদের পড়াশোনার বলো অন্য কোনো কাজে কোনো দিন আমাকে কোনো বিরক্ত করে নাই। নাহিন বাইরে থাকে, কিন্তু ও আছে তোমার মেরিল্যান্ডে, ওর বিয়ে হয়ে গেছে, ও থাকে, ওর দুটো মেয়ে, আমার দুটো নাতনি, একজন সুইট 16 হয়েছে, একজন 14। আর সবচেয়ে বড় কথা যে ও বাইরে আছে, কিন্তু ওই সবসময় কথা হচ্ছে আম্মা কেমন হচ্ছে, কোনো সমস্যা হলে। একবার সারপ্রাইজ দিতে আপনি আমেরিকাতে গিয়েছিলেন, সেই গল্প। হ্যাঁ হ্যাঁ, ওরে বাবা, তুমিও তো ছিলে আমার সাথে। আমার এই যে 50তম আমার সঙ্গীত জীবনে 50তম হলে যে তুমি আর আমি গেলাম, যে একবার এরকম আমি 2 বছর আগে, তা আমি ওকে এমন সারপ্রাইজ দিচ্ছি যে মানে হার্ট ফেল হয়ে যাবার মতো অবস্থা, কারণ আমি নাই ওকে ওইভাবে চলে গেছিলাম। তো পরে আম্মা কখনো এইভাবে এসো না, কারণ আমি তো আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে এরকমভাবে সবসময় বলে আসবা। তো ওই আর কি। তাই আমি বললাম যে দূরে আছে কিন্তু সবসময় মানে কোনো সমস্যা হলেই আমাকে জানায়। যেহেতু উজমা আমাদের কাছে আছে, উজমার কাছে জানতে চাইবো যে মায়ের আসলে কোন দিকটি উজমাকে সবচাইতে বেশি আকর্ষণ করে রাখে? মায়ের হাসি, ওর জয়ফুল যে নেচারটা সত্যি খুব ইনফেকশাস। মায়ের হাসি চাঁদের মুখে ঝরে,
কারণ পার্সোনাল লাইফের দিকে দেখলে আমি বলবো মা অত্যন্ত বেশি অত্যন্ত কাইন্ড, লাভিং অ্যান্ড কেয়ারিং। আমি বলবো যে আম্মা এমনি অনেক বিজি থাকে, লাইভ শোজ বলেন বা টিভি প্রোগ্রামস, রেডিও প্রোগ্রামস, সব কিছু নিয়ে আম্মা অনেক বিজি। কিন্তু এরকমও সময় আছে থ্রু আউট দ্য ইয়ার যখন দেখা যাচ্ছে যে ধরেন 21শে ফেব্রুয়ারি বা 26শে মার্চ বা বৈশাখের সময় আম্মার ভোর থেকে রাত পর্যন্ত লাগাতার এরকম চলেই যাচ্ছে একটার পর একটার অনুষ্ঠান। কিন্তু আম্মাকে কখনো আমি এই যে বাসায় এসে একটু কমপ্লেন করা, ওহ আমার মাজায় ব্যথা বা মাথা ধরে গেল আর যেতে পারবো না, এটা আমি কখনো বলতে শুনিনি। আমি যখন 71-এ আম্মাকে এরকম চলে যাই, আমি ফেলে সমস্ত পরিবারকে ফেলে দেশের জন্য, স্বাধীনতার জন্য কাজ করতে চলে যাই, যে তখন তো মায়ের একটা বিরাট শখ দিছিলাম আর কি। কারণ আমি তো আম্মাকে, আমার ভাই বোনকে সাথে নিয়ে যাই নাই, বুঝছো, একা গেছিলাম। তারপরে 9 মাস তাকে দেখি নাই, তারা মরে গেছে না বেঁচে আছে, আমি মরে গেছি কিনা বেঁচে আছে, সেই যে আম্মাকে একটা শখ দিয়েছিলাম তখন বুঝতে পারি নাই। কিন্তু যখন আমি নিজে মা হলাম তখন আমি আম্মার ওই ফিলিংসটা হারে হারে অনুভব করেছি, যে মা যে কত বুকের মধ্যে পাথর দিয়ে ওই 9টা মাস ওয়েট করছে যে শাহিন কবে আসবে, তাই না? ওইটা কিন্তু আমি হারে হারে অনুভব করছি। পরে যখন নিজে মা হলাম তখন বুঝতে পেরেছি। উজমা গানও করে আবার নাচও পছন্দ করে, কিন্তু জানতে ইচ্ছে করছে এই দুয়ের মাঝে কোনটা আসলে বেছে নেবার ইচ্ছে রয়েছে উজমার? আমি বলবো আমার দুটোই প্রিয়, নাচ এবং গান। কিন্তু আমি ছোট থেকেই কিন্তু নাচের প্রতি একটু বেশি দুর্বল। ধরেন গান করলে আমি যদি একটুকু নার্ভাস হয়ে যাই, কিন্তু নাচের জন্য একবার স্টেজে উঠলে মানে আমার ওই নার্ভাসনেসটা একদম থাকে না। ছোট থেকে দুটোই এনজয় করেছি আমি। সঙ্গীত ভবনে আমার হ্যাঁ গানের পুরো ডিগ্রিটা কমপ্লিট করলাম। তারপরে বাফায় ছিলাম। এখন আমি মুনমুন আন্টির কাছে, মানে মুনমুন আহমেদের কাছে কত্থক করছি। আবার ছায়ানটে ভর্তি হলাম ভরতনাট্যম আর মণিপুরীর জন্য। আবার শিল্পকলাতে কাথকের উপরে আবার ডিপ্লোমা করছি। তো আজকে একটু ছোঁয়া গানের আপা নিশ্চয়ই আমাদেরকে কিছু উপহার দেবেন, আর উজমাও সেই সাথে গুনগুনিয়ে একটু গলা মেলাতে পারে। নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল, ফুল নেব না অশ্রু নেব, ফুল নেব না অশ্রু নেব, ভেবে হই আকুল, নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল। আচ্ছা উজমা, মাকে বলা হয়নি এমন কোনো কথা কি আজকে বলা যায় যে মাকে হয়তো বলতে চাই কিন্তু বলা হয়নি? একটাই কথা বলবো, আজকে বিশেষ দিনে এই প্ল্যাটফর্মটা আমি নিব আম্মাকে বলতে। হয়তো আম্মা যেটা বললেন যে আমরা অনেক হাগস দিয়ে বা সব সময় কাছে কাছে থেকে আমরা ওই আদরটা আর ভালোবাসাটা প্রকাশ করি, আজকে হয়ে যাক একবার এই প্রকাশ। কিন্তু আমি আগে বলি আমার মায়ের সাথে এই যে এই বলাটা যে আই লাভ ইউ মা, এন্ড আমি তোমাকে অনেক ভালোবাসি, এটা কিন্তু বলা হয় না। তো আজকে না, এটা বলা হয় না, এটা আজকে আমি এই সময়টা নিব আম্মাকে বলতে আই লাভ ইউ মা, আই লাভ ইউ টু মা। 10 মাস 10 দিন ধরে গর্ভে ধারণ, কষ্টের তীব্রতায় করেছে আমায় লালন।